ডেজি, আমাদের ফ্লাইট এক্ষুনি দিল্লি ল্যান্ড করবে। ওখান থেকে আমরা আমাদের নিউ ফ্ল্যাটে যাব। তারপর আমাকে মা বাবার সাথে দেখা করতে যেতে হবে। বাট তুমি কি তোমার মম ড্যাডের সঙ্গে আমায় ইন্ট্রোডিউস করাবে না? আমাদের নিউ ম্যারেজ হয়েছে। আই ওয়ান্ট টু মিট দেম। এখন নয় ডার্লিং, এখনো সঠিক সময় আসেনি। আমরা হঠাৎ করে গিয়ে হাজির হলে অনেক বড় সমস্যা হতে পারে। আগে আমি ওদের সাথে কথা বলি, তারপর আমি তোমায় নিয়ে যাব, ঠিক আছে? রবি লন্ডনে চাকরি করত আর এখন সে ইন্ডিয়ায় ফিরে আসছিল। ডেইজি একজন বিদেশি মেয়ে। সে রবির সঙ্গেই চাকরি করত আর তারা একে অপরকে ভালোবেসে ফেলল। রবি আর ডেইজি বিয়ে করে নিল আর সে ওকে নিয়ে তার নতুন ফ্ল্যাটে এলো। ডেজি, তুমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। আমি ততক্ষণে মা বাবার সাথে দেখা করে এক্ষুনি চলে আসছি, আর খাবারটাও ঘর থেকে প্যাক করেই নিয়ে আসবো। এই বলে রবি ডেইজিকে সেই ফ্ল্যাটে রেখেই চলে এলো। ওকে দেখেই ওর মা বাবা খুব খুশি হলো, কিন্তু আরো একজন খুশি ছিল যে দরজার আড়াল থেকে রবিকে দেখছিল। আর সে ছিল রবির প্রথম স্ত্রী শোভা। শোভা একজন সহজ সরল মেয়ে ছিল। ৩ বছর আগে রবির লন্ডনে যাওয়ার আগে শোভার সঙ্গে ওর বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু রবি শোভাকে একেবারেই পছন্দ করত না। আর এর কারণ হলো শোভা ছিল গ্রামের মেয়ে। খুব ভালো হয়েছে বাবা যে তুই আবার ফিরে এসেছিস। এখন শোভা বৌমার সাথে সুখে শান্তিতে সংসার কর। বিয়ের পর থেকে তো তোরা একদম সময়ই পেলি না। আরে জানো কি, এখন আমাদের রবি আর কোথায় বা যাচ্ছে? এখন তো এখানেই থেকে বউ বাচ্চা নিয়ে সংসার করবে। মা, আমি ওর জন্য পায়েস রান্না করেছিলাম, আনবো? হ্যাঁ হ্যাঁ বৌমা, এতে জিজ্ঞাসা করার কি আছে? বিদেশে তো ছেলেটা মনে হয় কোনোদিনই পায়েস খায়নি, তাই তোমরা দুজনে বসে আরাম করে পায়েস খাও, আর আমাদের খাবারটা আমাদের ঘরেই পৌঁছে দিও, কেমন? চলো গো, এতদিন বাদে ছেলেটা এসছে, ওদের দুজনকে একসাথে কথা বলতে দাও। এইটাই সুযোগ, শোভাকে দিয়ে খাবারটা প্যাক করিয়ে নি। এই নাও, পায়েসটা খেয়ে বলো তো কেমন হয়েছে। শোভা, পায়েসটা যে খুব দারুণ হয়েছে গো। আমার একটা বন্ধু আমার সাথে দেখা করতে আসবে, তুমি কি ওর জন্য কিছু খাবার আর পায়েস প্যাক করে দিতে পারবে? ওর সাথে যে অনেকদিন বাদে দেখা হচ্ছে, ভাবছিলাম এটা ওকেও খাওয়াই। আচ্ছা, তোমার পায়েসটা এত ভালো লেগেছে, ঠিক আছে, আমি প্যাক করে দিচ্ছি। বেচারি শোভা তার হাতের রান্না করা খাবার আর পায়েস টিফিন বক্সে প্যাক করে রবিকে দিয়ে দিল। সে তো এটা ভেবে খুশি ছিল যে রবির তার হাতের রান্না খুব পছন্দ হয়েছে, কিন্তু রবি তো এই খাবারটা ডেইজির জন্য নিয়ে যাচ্ছিল। এইভাবেই রবি কিছুদিন পর্যন্ত তার বাড়ির লোকদের বোকা বানিয়ে ডেইজির সঙ্গেই থাকতে লাগলো। কারওয়া চৌথ ব্রতের দিন এগিয়ে আসছিল আর শোভাই ব্রত পালন করবে বলে খুব খুশি ছিল, কারণ বিয়ের পর প্রথমবার রবি তার সঙ্গে ছিল। না হলে তো গত ৩ বছর ধরে সে একাই ব্রত পালন করে যাচ্ছিল। একদিন সে ব্রত পালনের জন্য মেকআপের দোকানে চুড়ি কিনতে গেল। তখনই ডেইজিও ওই দোকানে শপিং করতে এলো। দাদা, আমাকে রং বেরঙের চুড়ি দেখান তো। আপনি তো জানেনই যে আজ কারওয়া চৌথ, তাই আপনি আমাকে সব থেকে সুন্দর চুড়িগুলো দেখান, যা পরলে আমার স্বামীর চোখে আমাকে সব থেকে সুন্দর দেখাবে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, এইসব শুনতে না আমার খুব ভালো লাগছে। প্লিজ আমায় বলবেন যে এইসব আপনি আপনার হাজব্যান্ডের জন্য কেন করছেন? আপনাকে দেখে তো বিদেশি মেম সাহেব মনে হচ্ছে। আপনি কি কারওয়া চৌথ ব্রতের ব্যাপারে জানেন না? এই ব্রত স্ত্রী স্বামীর দীর্ঘায়ুর জন্য করে। আপনার কি বিয়ে হয়ে গেছে? ইয়া, আমারও কয়েক মাস আগেই বিয়া হয়েছে, তাই আমি ওই ব্রত রাখতে চাই। তাই আপনি কি আমায় এর ব্যাপারে বলবেন? অ্যাকচুয়ালি আমি এখানে কাউকেই তো চিনি না, তাই প্লিজ হেল্প করবেন। এইভাবেই কথা বলতে বলতে শোভা আর ডেইজি ভালো বন্ধু হয়ে গেল। শোভা ডেইজিকে কারওয়া চৌথের ব্রত পালন করতে সাহায্য করতে লাগলো আর ওকে শপিংও করাতে নিয়ে গেল। শোভার স্বভাব ডেইজির খুব ভালো লাগলো, তাই সে ওকে ফোন নাম্বার দিয়ে ফোনে কথা বলতে বলল। পরের দিন ছিল কারওয়া চৌথ ব্রত। এদিকে শোভা তৈরি হয়ে গেল আর অন্যদিকে ডেইজিও শোভার সঙ্গে ফোনে কথা বলে তৈরি হয়ে গেল। ডেজি, এইসব কি? তুমি আজকে এই লাল রঙের শাড়িটা কেন পরেছো? তুমি তো একদম ইন্ডিয়ান স্টাইলে তৈরি হলে, কিন্তু কেন বলো তো? রবি ডেইজিকে সন্ধেবেলায় আসার কথা দিল, কিন্তু ওকে যে শোভার উপসু ভাঙতে হতো। বাবা রবি, আজ তুই কোথাও যাবি না। বৌমা যে তোর জন্য ব্রত রেখেছে। তোমার বাবা যেমন আমার সাথে ব্রত পালন করেছে, তুমিও সেইভাবে বৌমার সাথে ব্রত পালন করবে। কিন্তু মা, আমাকে যে সন্ধেবেলা অফিসে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি বেশিক্ষণ কিন্তু থাকতে পারবো না, আমাকে অফিসে যেতেই হবে। সন্ধেবেলায় রবি তাড়াতাড়ি শোভার উপোস ভাঙিয়ে ডেইজির কাছে পৌঁছল। ডেইজিও ওর জন্যই অপেক্ষা করছিল। শোভাকে একটা ভিডিও কল করি। ডেইজি শোভাকে ভিডিও কল করল। হাই শোভা, হাউ আর ইউ? আমি তোমায় এই জন্য ভিডিও কল করলাম যে তুমি আমায় ফোনে গাইড করো।
দ্যাট হাউ টু ওরশিপ মাই হাজব্যান্ড। ঠিক আছে, আমি ভিডিও কলে আসছি। রবি, রবি ডার্লিং, কাম হিয়ার। কি ব্যাপার ম্যাডাম, আপনি পুজো ছেড়ে ভিডিও কলে কার সাথে কথা বলছেন? কাম রবি, সি মাই ফ্রেন্ড শোভা। আপনি ডেইজির স্বামী। আর তারপর না চাইতেও সমস্ত সত্যিটা প্রকাশ্যে এসে পড়ল। তোর লজ্জা লাগে না যে একটা বউ থাকতে তুই আবার একটা বিদেশি মেয়েকে বিয়ে করেছিস? আরে বেয়াদব, আমাদের শোভা বৌমা কিসে কম যে তুই এই বিদেশি মেয়েটাকে বিয়ে করলি? আমি কি করতাম? তোমরা ধরে বেঁধে আমাকে এমন একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছো যে মিনিমাম পড়াশোনাটুকু জানে না, আর যে এতটাই গাইয়া ছিল যে শহরের আদব কায়দাটুকুও জানতো না। মা, বাবা, আমি ডেজিকে ভালোবাসি, ও আমার স্ত্রী। আমি তোমাদের বাড়ি সারা জীবনের মতো ছেড়ে চলে গেলাম, তোমরা তোমাদের বউকে নিয়ে থাকো। কি হলো ডেজি, চলো। তুমি থেমে কেন গেলে? নো রবি, ইউ ক্যান্ট ডু দিস উইথ শোভা। শি রিয়েলি লাভস ইউ লাইক আমি তোমায় যেমনটা ভালোবাসি। শোভার কোনো দোষ নাই, শি ইজ ইউর ফার্স্ট ওয়াইফ। আর আমি ওকে ছেড়ে কোথাও যাব না। ডেইজির এমন ব্যবহার দেখে শোভা আর তার শ্বশুর শাশুড়ি খুবই অবাক হয়ে গেল। এরপর শোভা ডেইজিকে জড়িয়ে ধরল। আর ওই দিনের পর থেকেই দেশি বউ আর বিদেশি সতীন একসঙ্গে বোনের মতোই থাকতে লাগল। রবিও তার নিজের ভুল বুঝতে পারল, আর সে তার দুই স্ত্রীকেই সমান মর্যাদা দিল। এই কাহিনীটি হল মহেন্দ্রগড়ের রাস্তায় থাকা ওই অভিশপ্ত পুরো বাড়িটার, যেখানে কেউ গেলে আর ফিরে আসে না। কথিত আছে যে অনেক বছর আগে এক মার তার মেয়েকে তার আত্মীয়রাই এই বাড়িটার লোভে খুন করেছিল। এই পুরো বাড়িটার কথা দূর দূরান্তের সবাই জানত, কেউই সেখানে যেতে চাইতো না। কিন্তু তাও কিছু লোক জেনে বুঝেই মৃত্যু মুখে চলে যেত। আরে ভাই, আমাকে কেন ভয় দেখাতে চাইছো ওই অভিশপ্ত বাড়িটার কথা বলে? আমি ভয় পাবার লোক নই, এইসব বাজে কথা গুজব। আরে আমার তো মনে হয় বাড়িতে নিশ্চয়ই কোনো খারাপ কাজ হয়, তাই আমি আজই ওখানে যাব আর ওই কান্না ভেসে আসা বাড়িটির রহস্য ফাঁস করব। রাজেন্দ্র সবার কথা অমান্য করে ওই পোড়ো বাড়িতে চলে তো গেল, কিন্তু আর ফিরে এলো না। এখন আর কি বলবো ভাই, কত বোঝানোর চেষ্টা করলাম রাজেন্দ্রকে, কিন্তু ওই ব্যাটা যে খুব সাহস দেখাচ্ছিল। এবার নাও, চলে গেল দুটো বাচ্চাকে অনাথ করে দিয়ে। কিছুদিন পরের ঘটনা। শিবানী তার বন্ধু রাগিনী, অভয় আর সুশান্তকে নিয়ে মহেন্দ্রগড়ের রাস্তা দিয়ে ফিরছিল। ওরা ওই অভিশপ্ত পোড়ো বাড়িটার কথা জানতো না। তখন ছিল রাত, আর ওদের গাড়িটা ওই রাস্তা দিয়েই যাচ্ছিল। আর ওরা গাড়িতে বসে অন্তাক্ষরী খেলছিল। শিবানী, এবার কিন্তু তোর পালা, গ দিয়ে গান কর। গ দিয়ে 10, 9, 8, 7। ইয়েস ইয়েস ইয়েস, পেয়ে গেছি। গুমনাম হ্যায় কোই, বদনাম হ্যায় কোই, কিসকো খবর কৌন यहाँ अनजान है कोई, गुमनाम है कोई। হঠাৎই ওদের গাড়িটা জোরে একটা আওয়াজ করে ওই পোড়ো বাড়িটার সামনেই থেমে গেল। কি রে অভয়, কি হলো? এত জোরে ব্রেক কষলি? এই যা, মনে হয় ধারালো কিছুতে লেগে গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে। চলো ভাইয়েরা, গাড়ি থেকে নেমে পড়ো, স্টেপনি লাগাতে হবে। ওরা গাড়ি থেকে নেমে পড়ল, আর নামতেই ওরা যা দেখলো তা দেখে চমকে গেল। গাড়ির 4টে চাকাই পাংচার হয়ে গিয়েছিল। আরে অবাক কাণ্ড, 4টে চাকাতেই পাংচার! তখনই সবার নজর গাড়ির চাকায় জড়িয়ে থাকা একটি অদ্ভুত গাছের ওপর গেল। এরকম কাঁটাওয়ালা গাছ ওরা আজ পর্যন্ত দেখেনি। অভয়, এটা আবার কি ধরনের গাছ রে? একে দেখতে তো তোরই মতো লাগছে। রাগিনীর কথা শুনে সবাই জোরে জোরে হাসতে লাগলো। হয়ে গেছে তোর মজা করা শেষ? এখন এটা ভাব, আমরা এই শুনশান রাতে এখন কি করে বাড়ি ফিরবো? কালও তো আমাকে নিয়ে মজা করতে পারবি নাকি? ওরা কথা বলছিল, ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। নাও, বৃষ্টিও শুরু হয়ে গেল। ওরা বৃষ্টি থেকে বাঁচার জন্য গাড়ির ভেতর ঢুকতে যাচ্ছিল, ঠিক তখনই শিবানীর নজর ওই পোড়ো বাড়িটার ওপর পড়ল। ওখান থেকে আলো আসছিল। এই যে ভাইরা, ওই দেখো একটা পোড়ো বাড়ি, চলো আমরা ওখানেই যাই। রাতে থাকার জন্য একটু মালিককে রিকোয়েস্ট করি, কারণ আজ আর এখান থেকে যেতে পারবো না। ওরা সবাই দৌড়ে পোড়ো বাড়িটার কাছে এলো। পোড়ো বাড়িটার গেটে বড় বড় মাকড়সার জাল ছিল, আর ওখানে বড় একটা মাকড়সাও ছিল। এটা দেখে তো এই মনে হচ্ছে এই বাড়িতে বহু যুগ কেউ আসে না।
আর তুই বলছিস আমরা সবাই এখানে রাত কাটাবো? আরে গেটে মাকড়সার জাল থাকলে কি হবে, ভেতরে নিশ্চয়ই কেউ আছে, নইলে আলো জ্বলছে কি করে? ওরা অনেকক্ষণ ধরে গেটের কড়া নেড়ে জোরে জোরে ডাকতে লাগলো। প্রায় আধ ঘন্টা পর বড় বাড়িটার দরজা খুলল আর একটি ছোট্ট বাচ্চা বেরিয়ে এলো, যার চোখ লাল আর চুলগুলো খোলা ছিল। ওরা সবাই ওই মেয়েটিকেই দেখছিল। তখনই ওই মেয়েটি বলল, কার সঙ্গে দেখা করতে চান? না, কারুর সঙ্গে দেখা করতে চাই না। আসলে কি হয়েছে, আমাদের গাড়িটা না খারাপ হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যে কোথায় বা যাব, তাই যদি আজকের রাতটা একটু... আরে তুইও না শিবানী, এ তো একটা ছোট্ট বাচ্চা, তুই ওকে কি বলছিস? আচ্ছা মা, তোমার মা কি বাড়িতে আছে? তবে তুমি ওনাকে ডেকে দাও, আমরা ওনার সাথেই সব কথা বলছি। মা ঘুমাচ্ছে, ওনাকে জাগানো ঠিক হবে না। আপনারা ভেতরে আসুন, আমি আপনাদের থাকার ব্যবস্থা করছি। ওরা চারজনেই পুরো বাড়িটার ভেতরে গেল। পুরো বাড়িটার গেটে যদিও মাকড়সার জাল ছিল, কিন্তু ভেতরে তা এতটাই সুন্দর ছিল যে ওদের চারজনের মুখ হাঁ হয়ে রইল। অভয় তখনই ওর ছোট আঙুল দেখিয়ে সবাইকে ইশারা করে বাথরুমে চলে গেল। আরে শিবানী, এ তো অদ্ভুত বড় বাড়ি, বাড়িটা কার বলতো? তুই যে আমার মুখের কথাটাই কেড়ে নিলি। সত্যি এই বিশাল বাড়িটা কার? ওরা কথা বলছিল, তখনই হঠাৎই অভয় চিৎকার শুনতে পেল। শিবানী, সুশান্ত, রাগিনী, বাঁচাও আমায়, বাঁচাও, বাঁচাও। ওরা সবাই দৌড়ে ওই আওয়াজের দিকে ছুটে গেল। ওরা সেখানে গিয়ে দেখল যে অভয় বাথরুমের বাইরে পড়ে আছে, আর ওর পা জড়িয়ে রয়েছে ওই রহস্যজনক গাছটা, আর অভয়কে নিজের দিকে টানছে। বন্ধুরা, আমাকে বাঁচাও, এই মায়াবী গাছ থেকে বাঁচাও। তিন বন্ধু মিলে অভয়কে ওই গাছের বাঁধন থেকে বের করে আনার চেষ্টা করলো। অনেক চেষ্টা করেও ওরা ওই গাছটা থেকে অভয়কে ছাড়াতে পারল না। আর তারপর গাছটা ওকে টানতে টানতে পুরো বাড়িটার পিছনে নিয়ে গেল, আর কয়েক মুহূর্তেই অভয় মাটিতে মিশে গেল। বন্ধুরা, আমাদের এই পুরো বাড়িটা থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এটা একদম সুবিধে ঠেকছে না। হ্যাঁ শিবানী, তুই ঠিকই বলছিস। আরে কি রে, ওই মেয়েটা কোথায় গেল? দেখতে পাচ্ছি না যে। তখনই ওরা কোনো একটা ঘর থেকে কথা বলার আওয়াজ পেল। তখনই ওরা ওইখানে গিয়ে দেখল যে একটা ছোট্ট বাচ্চা একটি লাশের কাছে বসে তার সঙ্গে কথা বলছে, আর সে ওই লাশকে বারবার মা বলে ডাকছে। আরে এই মেয়েটা যে আমাদের বলেছিল ওর মা নাকি ঘুমিয়ে আছে, কিন্তু ওর মা যে মারা গেছে। তখনই বাচ্চাটি জোরে চিৎকার করে বলল, আমার মা মরে যায়নি, সে ঘুমিয়ে আছে গভীর ঘুমে। তোমরা এই পুরো বাড়িটা নিতে এসেছো না, কিন্তু আমরা যে একে 100 বছর ধরেই রক্ষা করছি। 100 বছর? হ্যাঁ, 100 বছর। এবার তোমাদেরও ঘুম পাড়াবো। আর তারপর ওই বাচ্চাটি জোরে জোরে কাঁদতে লাগলো, আর ও কাঁদার সঙ্গে সঙ্গেই পুরো বাড়িটিও কাঁদতে লাগলো। আর তারপর ওই পুরো বাড়িটার চোখের জল মাটিতে পড়তেই তা জ্বলন্ত কয়লার টুকরোতে পরিণত হলো, আর তা ওই গাছে। আরে এ কি হচ্ছে? এই মেয়ের চোখের জল থেকে আগুনের ফুলকি কি করে বেরোচ্ছে, আর তারপর ওর থেকে গাছ হচ্ছে? বন্ধুরা, আমার তো মনে হচ্ছে এই মেয়েটা কোনো একটা আত্মা। পালাও। ওরা সবাই ওখান থেকে পালাতে লাগলো, কিন্তু ওই কাটা গাছটি ওদের পিছু নিচ্ছিল। রাগিনী, এই কাটার গাছটা যে আমাদের পিছু নিচ্ছে। শিবানী, জোরে জোরে দৌড়ো, আমাদের এই কাটা থেকে বাঁচতেই হবে। ওরা তিনজন ওই গাছটার থেকে রক্ষা পাওয়ার জন্য পালাচ্ছিল, কিন্তু ওই নরখাদক গাছটি ওদের টানতে টানতে পুরো বাড়িটার পিছনে নিয়ে যেতে লাগলো, আর মাটির নিচে পুঁতে দিল। ক্রন্দনরত ওই পুরো বাড়িটি আবারও চারজনকে তার শিকার বানিয়ে নিয়েছিল। Thanks for watching.